শুনছেন এবিসি রেডিও 89.2 FM। শুরু হয়ে গেছে কুয়াশার সঙ্গে আছে শারমিন। প্রতিবারের মতন এবারও আছে দুটো গল্প। শুরুর গল্প অর্থাৎ প্রথম গল্পের নাম প্রেতাত্মা, লিখেছেন জাহানারা সিদ্দিকী, আর পড়ে শোনাবে শুধু। আসুন তাহলে গল্পের প্রথম পর্ব এখন শুনবো, তারপরে চলে যাব একটা ছোট্ট বিরতি নিয়ে সরাসরি দ্বিতীয় পর্বে। তারপরে আবারও ফিরে আসছি শারমিন, সঙ্গেই থাকবেন। আপনি শুনছেন কুয়াশা আর আছেন এবিসি রেডিও 89.2 FM এ। ABC Radio 89.2 FM. কুয়াশা। খাতুর্মে প্লেনটা অবতরণের উদ্যোগ নিতেই বেশ কিছু যাত্রী হঠাৎ বিড়বিড় করে কিসব বলতে আরম্ভ করল, আর প্লেনটা মাটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে করতালির শব্দে মুখরিত হয়ে উঠল চারিদিক। আরিফ বুঝতে পারল যে প্লেনটা যাতে নিরাপদে অবতরণ করতে পারে সেজন্য প্রার্থনা হচ্ছিল এতক্ষণ। প্লেনের যাত্রীদের প্রায় সবাই কালো, অর্থাৎ কালোদের দেশে সে এসে পড়েছে। একটা লোক মাটিতে নেমেই মাটি স্পর্শ করে চুমু খেল। বহুদিন পর দেশে ফিরেছে। এদের দেশপ্রেম দেখে মুগ্ধ হল সে। এয়ারপোর্টে তাকে রিসিভ করার জন্য স্থানীয় এক ব্যবসায়ী বন্ধু অপেক্ষা করছিল। লোকটা বেশ ধনী ও শিক্ষিত, কিন্তু পরনে স্রেফ সাদা সিধে আলখেল্লা আর টুপি। এয়ারপোর্ট ছাড়িয়ে গাড়ি যতই শহরের ভেতরে প্রবেশ করতে লাগলো, ততই স্থানীয় লোকদের দেখতে পাওয়া গেল। অধিকাংশই লম্বা আর কালো, সবাই সাদা রঙের আলখেল্লা আর মাথায় টুপি পরে আছে। মেয়েদের মাথায় কাপড় দেওয়া। অধিকাংশ মেয়ে অদ্ভুত ঢঙে মাথা ঢেকে শাড়ির মতো পোশাক পরে আছে। যে স্থানীয় ব্যবসায়ীটি আরিফকে এয়ারপোর্ট থেকে আনছিল, তার সঙ্গে সহজেই তার আলাপ জমে উঠল। কথায় কথায় তাকে সে জিজ্ঞেস করল, এখানে দেখার কি আছে? সে একটু অবাক হল। এ ধরনের প্রশ্ন সম্ভবত সে আগে কখনো শোনেনি। অনেক ভেবেচিন্তে বলল, নীলনদ। ব্যাস এই। আসার পথে আরিফ বুঝেছিল দর্শনীয় কিছু থাকবার কথা নয়। চারদিকে ধুধু মরুভূমি। শুধু নীলনদের দুপাশ ঘিরে গড়ে উঠেছে জনপদ, বিশাল শহর। কিন্তু গাছপালা একেবারে কম থাকায় শুধু কংক্রিটের বাড়িগুলোই প্রকট হয়ে চোখে পড়ছে। আরিফের বন্ধুটি তাকে শহরের শেষ প্রান্তে তার বাগান বাড়িতে নিয়ে গেল। বাংলাদেশের নীলনদের বাঁধের কাছে নির্জন জায়গায়। নদীটা এখানে বাঁধ দেবার ফলে বেশ বিস্তৃত হয়ে ছড়িয়ে পড়েছে। পাশে ছোট টিলা। আশ্চর্যজনকভাবে তীরে তেমন গাছপালা নেই, শুধু কিছু কাঁটাওয়ালা গাছ আর ঝোপঝাড়। বেশ কিছু পাখি নদীর জলে ভেসে বেড়াচ্ছে। বেশ কিছু লোক ছিপ ফেলে নদীতে মাছ ধরছে। আরিফ জিজ্ঞেস করল, এই নির্জন জায়গায় তুমি বাড়ি বানালে কেন? কি করব বলো, শহরের জমির প্রচন্ড দাম, অথচ আমার পশু পাখি পুষবার আবার খুব শখ। আরিফ বলল, তুমি এখানে প্রায় আসো? সে বলল, হ্যাঁ, খুব ভালো লাগে। যাকে এই খামার বাড়িতে তুমি থাকবে। 4 জন ভৃত্য আছে এখানে, ওরাই তোমার দেখাশোনা করবে। সন্ধ্যার দিকে আরিফ ঘর থেকে বের হয়ে খামার ঘুরে ফিরে দেখতে লাগলো। 2টো ঘোড়া, 2টো উট পাখি, কয়েকটা টার্কি আর ময়ূর আছে এখানে। লোকজন যারা কাজকর্ম করছিল তাদের মধ্যে থেকে একজন এগিয়ে এসে একগাল হেসে বলল, স্যার, আপনি রাতে কি খাবেন? আরবিটা আরিফের জানা থাকায় এদের সঙ্গে কথা বলতে অসুবিধা হচ্ছিল না। বলল, কি খাও তোমরা? আমরা তো ডাল আর রুটি খাই। আপনি কি ওসব খেতে পারবেন? তুমি যা রাখতে পারবে তাই দিও। রাতে খাবার টেবিলে ফিশ ফ্রাই, রাজমার চাইতেও বড় এক ধরনের ডাল রান্না আর ডিমের কাটলেট বাবুর্চি আরিফের সামনে হাজির করল। খেতে কোনোটাই মন্দ না। খেয়ে দিয়ে আরিফ টিভি দেখতে বসল। তন্ময় হয়ে সে টিভি দেখছে। এমন সময় লম্বা কালো একজন ভৃত্যের মুখ উকি দিল। লোকটার মুখের হাসি বেশ বন্ধুসুলভ। ইশারায় আরিফ তাকে কাছে ডেকে জিজ্ঞেস করল, এ বাড়িটা কি এরকম খালি থাকে নাকি কেউ বাস করে? প্রশ্নটা শুনে
ভৃত্যটার চোখে ক্ষণিকের জন্য একটা ভয়ার্ত ভাব দেখা দিল। প্রশ্নের উত্তর না দিয়ে সে কি যেন চিন্তা করতে থাকলো। ওর আচরণে বিস্মিত হয়ে আরিফ আবারও জিজ্ঞেস করল, কেউ থাকতো বুঝি না? আর কি করে বুঝলেন আপনি? একজন লোকের ব্যবহারের সব জিনিসে যে সাজানো রয়েছে দেখছি। মাথা হেলিয়ে সে উত্তর দিল, হ্যাঁ। কি করতো সে? সাহেবের ম্যানেজার ছিলেন। আমি এসে যে তার বাড়িটা দখল করে নিলাম, সে কোথায় থাকবে? তিনি আর নেই। মারা গেছেন বুঝি? সে উত্তর দিল, হ্যাঁ। ওর ভাবসাব দেখে আরিফের মনে হলো মৃত্যুটা বোধহয় স্বাভাবিক নয়। সে জিজ্ঞেস করল, কিভাবে সে মারা গেছে? আপনি যেভাবে বসে টেলিভিশন দেখছেন ঠিক ওভাবে ওইখানে বসে প্রতিদিনের মতো টেলিভিশন দেখছিলেন তিনি। শেষ রাতের দিকে ঘরে আলো জ্বলতে দেখে আমরা কৌতূহলী হয়ে ধাক্কা দিলাম, কিন্তু কোনো সাড়া নেই। শেষ পর্যন্ত আমি জানালা দিয়ে উকি মেরে দেখি যে উনি বসে টিভির দিকে তাকিয়ে আছেন। তার ভাবভঙ্গি আমাদের সন্দেহ হলো। আমরা সবাই মিলে দরজা ভেঙে ঘরে ঢুকলাম, কিন্তু ততক্ষণে তিনি মারা গেছেন। হার্ট অ্যাটাক হয়েছিল বুঝি? ঠিক ধরেছেন। কবে মারা গেছেন উনি? 1 সপ্তাহ হয়নি। বলো কি? রাতে বহুক্ষণ তার চোখে ঘুম এলো না। কেবলই মনে হতে লাগলো এই বিছানায় যে মানুষটি শুয়েছিল সে এখন মাটির নিচে। তার দেহটা এখন কি অবস্থায় আছে কে জানে। কথাটা মনে হতেই তার বুকের ভেতরটা কেমন যেন করতে থাকলো। এপাশ ওপাশ করতে করতে কখন যে সে গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল নিজেই জানে না। ঘুম ভাঙলো দরজায় কড়াঘাতের শব্দে। প্রথমে আরিফ ঠিক বুঝে উঠতে পারল না কিসের শব্দ। একটু পরে আবার শব্দটা ভেসে এলো। তার ঘরে টোকা দিচ্ছে কেউ একজন। এত রাতে কে দরজায় ধাক্কা দিচ্ছে, আর কেনই বা দিচ্ছে? তবে কি কারো কোনো বিপদ হয়েছে? ধর্মড় করে বিছানা ছেড়ে নামছে। ঠিক তক্ষুনি আবার টোকাটা পড়ল, খুব অস্থির হাতের টোকা। দরজা খোলার জন্য ছিটকিনিতে হাত দিতেই আরিফের মনে হলো বাতিটা জ্বালানো প্রয়োজন। এই বিদেশ বিভুঁয়ে অন্ধকারের মধ্যে দরজা খোলা ঠিক হবে না। বাতিটা জ্বালালো সে। উজ্জ্বল আলোয় ঘরটা ভরে উঠল। এগিয়ে গিয়ে দরজাটা খুলল। কি আশ্চর্য, কেউ নেই। আরিফ অবাক। তবে কি সে ভুল শুনল? অসম্ভব। একবার নয়, 3-3বার কি করে সে ভুল শুনবে? সে রাতে ভালো ঘুম হলো না তার, তবে ভোরের দিকে ঘুমিয়ে পড়ল। পরদিন ভৃত্যদের ডেকে জিজ্ঞেস করতে তারা তো অবাক হয়ে গেল। তাদের কেউই তার ঘরের ধারে কাছে আসেনি। দিব্যি সারা রাত ঘুমিয়েছে তারা। মনের ভেতরটা খচখচ করতে থাকলেও আরিফ নিজেকে বোঝাতে থাকলো রাতে ঘুমের আগে মৃত মানুষটার কথা মনে করেছিল বলেই হয়তো অবচেতন মনে তার প্রভাব পড়েছিল। তারপরও খানিকটা কৌতূহলী হয়েই ভৃত্যকে সে জিজ্ঞেস করল, তোমাদের ম্যানেজারকে কোথায় খবর দিয়েছ? ওই তো পাশেই। হাত উঁচিয়ে সামনের দিকে ইঙ্গিত করল সে। কবরটা বাড়ি সংলগ্ন। আরিফের মনের মধ্যে অস্বস্তি ভাবটা আবার ফিরে এলো, কিন্তু সেটা খুবই ক্ষণস্থায়ী। সারাদিন অফিসের কাজকর্মে সে এতই ব্যস্ত রইল যে রাতের তুচ্ছ ঘটনাটা ভুলে গেল। বরং রাতে ঘুমোতে যাওয়ার আগে কথাটা স্মরণ হতে খানিকটা লজ্জাও পেল। কিন্তু মাঝরাতে আবার আরিফের ঘুমটা ভেঙে গেল। বিছানায় উঠে বসল সে। না, দরজায় কোনো টোকার শব্দ নেই। চারিদিক নিস্তব্ধ, কিন্তু কোথাও যেন কিছু একটা ঘটছে। তার অনুভূতি দিয়ে সে সেটা বুঝতে পারছে, অথচ দেখতে পাচ্ছে না। মনের চিন্তাধারাকে জোর করে সরিয়ে দিয়ে সবে মাত্র সে চোখ বন্ধ করেছে। রাতের নীরবতা ভঙ্গ করে অস্ফুট গোঙানির আওয়াজ ভেসে এলো। কিসের আওয়াজ সেটা সে বুঝতে পারল না। কি করণীয় তাও বুঝে উঠতে পারছে না। মিনিট 5 ধরে এরকম চলল। তারপর সবকিছু আগের মতোই চুপচাপ। খানিকক্ষণ অপেক্ষা করে আরিফ ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ঘুম ভাঙল লোকজনের উত্তেজিত কথাবার্তা শুনে। ABC Radio 89.2 FM. কুয়াশা
বেশি দেরি হওয়ার আগে আপনার কানকে বাঁচান। শুনুন এবিসি রেডিও 89.2 FM. কুয়াশা। আরিফকে দেখে একজন ভৃত্য এগিয়ে এসে বলল, দেখুন কি কাণ্ড, উট পাখিটা মরে গেছে, স্যারের খুবই প্রিয় পাখি। সে কি অসুখ বিসুখ হয়েছিল নাকি? গত রাতেও দিব্যি সুস্থ ছিল, সকালে দেখছি যে মরে পড়ে আছে। আর একটি ভৃত্য ভয়াল মুখে বলল, আপনি কি একবার পাখিটাকে দেখতে যাবেন? কেন? মনে হচ্ছে পাখিটাকে কেউ মেরে ফেলেছে। আরিফ সঙ্গে সঙ্গে পাখিটার কাছে গেল। গতকাল বিকেলে যে পাখিটা দিব্যি বিচরণ করছিল, আজ সেটা নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে। ভৃত্যটা বলল, গলার দিকটা দেখেছেন? সেদিকে তাকিয়ে আরিফ চমকে উঠল। পাখিটার গলা মুচড়ে দিয়েছে কেউ। সে বলল, এই কাজ করলো কে? তোমরা কেউ? আমরা কেন করতে যাব বলুন, আমরা তো ওর দেখাশোনা করি, ওর উপর কত মায়া পড়ে আছে আমাদের। বাড়ির মালিক খবর পেয়ে ছুটে এলেন। তার মনটা বিষণ্ণ। এত সাধের দামি পাখি, কিন্তু তিনি ভৃত্যদের কাউকে দোষ দিতে চাইলেন না। বললেন, ওরা দীর্ঘদিন ধরে আমার সঙ্গে কাজ করছে, কখনো খারাপ কিছু করতে আমি দেখিনি, তাছাড়া ওরা কেনই বা কাজ করতে যাবে। পরদিন শহরের অফিস ছেড়ে বিকেলে ফার্ম হাউসে ফিরে এলো আরিফ। ভৃত্যরা ফুল গাছগুলোতে জল দিচ্ছিল। তাকে দেখে এগিয়ে এসে বলল, স্যার, আপনার সঙ্গে কথা ছিল। কি কথা? ম্যানেজার সাহেবকে যেখানে কবর দেওয়া হয়েছিল সেখানে। এটুকু বলেই সে থেমে গেল। আরিফ জিজ্ঞেস করল, কি হয়েছে সেখানে? সে প্রশ্নের উত্তর না দিয়ে বলল, আপনি কি একবার যাবেন সেখানে? আরিফ তার প্রস্তাবে আশ্চর্য হয়ে গেল। হঠাৎ সে তাকে ওই কবরের কাছে নিয়ে যেতে কেন চাইছে বুঝতে পারল না। জিজ্ঞেস করল, কেন? আপনি একবার নিজের চোখে গিয়ে দেখুন। কিছুটা কৌতূহলী হয়েই ভৃত্যের সঙ্গে রওনা হলো আরিফ। ফার্ম হাউস পেরিয়ে সামান্য একটু যেতেই কবরটা তার চোখে পড়ল। কিন্তু এটা দেখানোর জন্য ভৃত্যটা তাকে টেনে এনেছে কেন, সে প্রশ্নের উত্তর সে পেল না। জিজ্ঞেস করার জন্য মুখ খোলার আগেই ভৃত্যটি ঝুঁকে পড়ে তাকে কবরের একটা অংশের দিকে আঙুল দিয়ে দেখালো। সে কাছে গিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকটায় তাকালো। আশ্চর্য, কবরের একটা অংশে বড় সড় ফুটো। যে কেউ সে ফুটো দিয়ে সোজা ভেতরে যেতে বা বাইরে বেরোতে পারবে। কে অমন ভাবে কবরটা ফুটো করল? সম্ভবত কোনো জীবজন্তু বালি মাটি সরিয়ে কবরের ভেতরে আশ্রয় নিয়েছে বা লাশটা খেয়েছে। কিন্তু এর মধ্যে দেখার কি আছে যে তাকে এভাবে ধরে এনেছে? বিরক্তি প্রকাশ না করে সে সংক্ষেপে বলল, জায়গাটা বালি দিয়ে ঢেকে দাও। রাতে খেয়ে দিয়ে ভৃত্যদের সঙ্গে খানিক গল্পগুজব করে আরিফ ঘুমতে গেল। কিন্তু ঘুম এলো না। কবরের বিশাল ফুটোটা তার চোখের সামনে ভাসতে লাগলো। যদিও সে সাহসী, কুসংস্কার তার মানে না, তবু উট পাখির মুচড়ে যাওয়া গলার ব্যাপারটা আর কবরের ওই ফুটোটা তার স্বাভাবিক বলে মনে হলো না। কিন্তু ভেবে চিনতে রহস্যের কিনারাও সে করতে পারল না। এপাশ ওপাশ করতে করতে কখন যে সে ঘুমিয়ে পড়েছিল নিজেও জানে না। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। নিস্তব্ধ অন্ধকার ছিঁড়ে ঘোড়ার ডাক শোনা যাচ্ছে। তারপর আরো কোনো প্রাণীর ভয়ার্ত ডাক। আরিফের বুকের ভেতরটা থক করে উঠল। বিছানা ছেড়ে সে উঠে জানলার পাশে গিয়ে দাঁড়ালো। অন্ধকারে কিছুই চোখে পড়ল না। হঠাৎ একটা পায়ের আওয়াজ তার ঘরের দিকে এগিয়ে আসলো। শব্দটা থামল বন্ধ দরজার অপর প্রান্তে। খানিকক্ষণ সব চুপচাপ। দূরে কোথাও একটা জন্তু বিকট স্বরে ডেকে উঠল। তারপর দরজায় টোকা পড়ল, খুব মৃদুভাবে। ভয়ে আরিফের বুকটা শুকিয়ে গেল। পরক্ষণে সে ভাবল ভৃত্যদের কেউ হবে টবে। যদিও ওদের থাকার জায়গাটা বেশ দূরে, তবু পশুদের চেঁচামেচি শুনে এগিয়ে এসেছে। বুকে সাহস সঞ্চয় করে সে জানতে চাইল কে। উত্তর নেই। তবে
তবে দরজায় আবার টোকা পড়ল, এবার আর একটু জোরে। নিশ্চিত না হয়ে দরজাটা খোলা ঠিক হবে না ভেবে সে গলা চড়িয়ে আবার বলল, কে? উত্তর দাও। উত্তর এলো না। আবার দরজায় টোকা পড়ল। এবার তার বুকের ভেতরটা কেঁপে উঠল। চেঁচিয়ে বলল, সাহস থাকে তো উত্তর দাও, কে তুমি? দরজার অপর প্রান্ত থেকে হিস হিস শব্দে উত্তর এলো, আমার ঘরটা দখল করেছ কেন? কাঁপা কাঁপা গলা আরিফ বলল, তুমি কি তবে? তার কথা শেষ হবার আগেই দরজার অপর প্রান্ত থেকে কথা ভেসে এলো, আমি কবরের মাটিতে শুয়ে থাকবো আর তুমি আমার বিছানায় আরাম করে। কথাগুলো শেষ হবার আগেই আরিফ দৌড়ে গিয়ে ঘরের সব আলো জ্বালিয়ে দিল। তারপর টর্চটা জেলে জানালার বাইরে আলো ফেলল। কাউকে দেখতে পেল না। সে আর বিছানায় শুয়ে থাকতে পারল না। সারা রাত আলো জ্বালিয়ে বসে রইল। একবার মনে হলো সবই কি কল্পনা, সে কি হ্যালুসিনেশনে ভুগছে। কিন্তু ওই উট পাখিটার গলাটা, সেটা তো আর কল্পনা নয়। সকালে দরজা খুলতেই ভৃত্যরা পাংশু মুখে এগিয়ে এলো। স্যার, এসব যে কি ঘটছে কিছুই তো বুঝতে পারছি না। কি হয়েছে? একটা ময়ূর মরে পড়ে আছে। ওর গলাটাকে কেউ মটকে দিয়েছে? ঠিক ধরেছেন। আরিফ চিন্তায় পড়ে গেল। মালিক নেই যে তাকে এসব কথা জানাবে। তাছাড়া তার মনে ভয় ঢুকে গেছে। আরো একটা রাত এই বাংলোয় কাটাতে হবে ভাবতেই তার গা শিউরে উঠছে। ভৃত্যরা এত দূরে থাকে যে বিপদ হলে তার চিৎকার তারা শুনতে পাবে না। শহরে গিয়ে কোনো হোটেলে উঠবে কিনা তাও বুঝতে পারছে না। দ্বিধাদ্বন্দ্বের মাঝে দুলতে দুলতে দিনের কাজের শেষে সন্ধ্যার পর ভয়কে সে আর উপেক্ষা করতে পারল না। লাজ লজ্জা বিসর্জন দিয়ে একজন ভৃত্যকে ডেকে সে বলল, তুমি কি আজ আমার রুমের সামনে বারান্দায় ঘুমাবে? আমিও তাই ভাবছিলাম, রাতে কি হচ্ছে, কে এভাবে পাখিগুলোকে মেরে ফেলছে দেখা দরকার। তোমার ভয় লাগলে আমার ঘরের মধ্যেই থাকতে পারো। ওরা চেঁচামেচি শুরু করলে দুজন একসঙ্গে বের হব। ভৃত্য একটু সংকোচ বোধ করল, ইতস্তত করে বলল, আমার ভয় করছে না। আমি অন্ধকার বারান্দায় বসে যা দেখছি সেটা তো আর কেউ জানছে না। বাইরে একজন জেগে পাহারা দিচ্ছে, কথাটা ভাবতেই আরিফের মনে সাহস ফিরে এলো। কিছুক্ষণের মধ্যেই ঘুমে চলে পড়ল সে। ঘুম ভাঙল কারো আর্তচিৎকারে। ভালো মতো কান খাড়া করতেই আবার সে চিৎকারটা ভেসে এলো। সেই তীক্ষ্ণ চিৎকারে আরিফের বুকের রক্ত যেন জমে গেল। মনে হলো ভৃত্যটার গলা। বেশি কিছু ভাবার আগেই ধস্তাধস্তির শব্দ শুনতে পেল, সেই সঙ্গে গোঙানির আওয়াজ। ভয়ের স্রোত আরিফের শরীরে প্রবাহিত হলো। বুকের ভেতরটাতে এত জোরে শব্দ হচ্ছে যে মনে হচ্ছে হৃৎপিণ্ডটা বুঝি ফেটে যাবে। সে ভৃত্যটাকে সাহায্য করার জন্য দরজা খুলে এগোতে চাইছে, অথচ পা দুটো পাথরের মতো জমে আছে। সমস্ত শরীর ভারী হয়ে উঠছে। মাথাটা এমন ভাবে ঘুরছে যে মনে হচ্ছে সে সংজ্ঞা হারিয়ে ফেলবে। ঠিক সেই সময় গোঙানির শব্দটা হঠাৎ থেমে গেল। নৈশব্দ গ্রাস করল চারিদিক। তার মনে হলো কিছু একটা ঘটতে যাচ্ছে, আর তা ঘটতে দেরি হল না। দরজায় করাঘাত। কেউ একজন অস্থির হাতে দরজা ধাক্কাচ্ছে। আজকে আর টোকা নয়, প্রচন্ড জোরে ধাক্কা। দরজাটার পাল্লাটাও কেঁপে উঠল। আরিফ থরথর করে কাঁপতে থাকল। উঠে আলো জ্বালানোর ক্ষমতা সে হারিয়ে ফেলেছে। তারপর এক অদৃশ্য শক্তির টানে দরজার দিক থেকে সে চোখ ফেরাতে পারল না। দরজায় আবারও এত জোরে ধাক্কা পড়ল যে মরমর করে দরজাটা ভেঙে পড়ল। আবছা অন্ধকারে দরজার সামনে একটা ছায়ামূর্তি আরিফের চোখে পড়ল। মূর্তিটা তার বিছানার দিকে এগিয়ে আসতে লাগলো। বাথরুম থেকে ক্ষীণ আলোর রশ্মি মূর্তিটার উপর পড়তেই আরিফ শিউরে উঠল। কফিনে পচে থাকা একটা দেহ, শুধু মুখটা দেখা যাচ্ছে।
সে মুখেও খানিকটা পচন ধরেছে, বিভৎস সে চেহারা, চোখ দুটো গলিত, খুলে খুলে এসেছে। ভয়ে আরিফ বিকট স্বরে চেঁচিয়ে উঠল। মূর্তিটা দুহাত বাড়িয়ে তার দিকে এগিয়ে আসছে। আতঙ্কে চিৎকার করে চোখ বন্ধ করতে যাচ্ছে, কিন্তু ঠিক সেই সময় দরজার কাছ থেকে কে যেন চিৎকার করে বলল, খবরদার! মূর্তিটা সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালো। পর মুহূর্তে একটা বড় সড়ো পাথর এসে পড়ল মূর্তিটার গায়ে। বিকট চিৎকার করে মূর্তিটা বসে পড়ল। দরজার কাছ থেকে যে লোকটি চিৎকার করে উঠেছিল সে এসে ঘরে প্রবেশ করল। মূর্তিটা চকিটা লাফ দিয়ে উঠে খোঁড়াতে খোঁড়াতে দৌড়াতে শুরু করল। যে লোকটি ঘরে ঢুকেছিল সে লাইটটা জ্বালালো। আরিফের সর্বাঙ্গ তখনও থরথর করে কাঁপছিল। কাঁপা কাঁপা গলা শুধু বলল, জল। ভৃত্যটা আরিফকে জল খাওয়াতে খাওয়াতে নিজেই বলল, শয়তানটা আমার সঙ্গে ধস্তাধস্তি করবার সময় আমি ইচ্ছে করে মরার ভান করে শুয়ে পড়লাম। ভাবলাম দেখি ও কি করে। আমাকে মৃত ভেবে আপনার ঘরে ঢুকতেই পেছন থেকে। এতক্ষণে কথা ফুটল আরিফের মুখে। তোমার ভয় করেনি? গর্বের সঙ্গে ভৃত্যটা উত্তর দিল, হ্যাঁ, আমার সঙ্গে শক্তিতে এলাকার কেউ কুলি উঠতে পারবে না। কিন্তু ও তো মানুষ নয়, প্রেতাত্মা। হ্যাঁ, কবর থেকেই উঠে এসে হামলা চালাচ্ছে। চলুন তো ওর কবরের কাছে। আমার সাহস নেই। ঠিক আছে, এখন না ফর্সা হোক। সকালের আলো ফুটে উঠতে ওরা দুজনে মিলে ওর কবরের কাছে গেল। ভৃত্যটা বলল, গতকাল তো কবরটা ঢেকে দিয়েছিলাম, এখন দেখছি আবার বিশাল গর্ত। আরিফের চোখে পড়ল সদ্য বালিমাটির উপরে পায়ের ছাপ। কেমন যেন টানা টানা, স্পষ্ট করে বোঝা যায় খুঁড়িয়ে খুঁড়িয়ে কেউ ওর উপর দিয়ে হেঁটে গেছে। বেলা হলে বাকি ভৃত্যের দল, আশেপাশের লোকজন সবাই কবরের পাশে জড়ো হলো। দেহটাকে নিয়ে কি করা যাবে, ধর্মীয় মতে কি ব্যবস্থা নিলে মৃতদেহটা উপরে উঠে আর উপদ্রব করবে না, সেসব নিয়ে তারা আলোচনা করছিল। আরিফ অপেক্ষা না করে সোজা গিয়ে একটা বড়সড় হোটেলে উঠল। সে রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার পর সে আর এই বাংলো বাড়িতে এতটুকু সময় কাটাতেও রাজি নয়। এতক্ষণ শুনলেন আজকের কুয়াশার প্রথম গল্প, যার নাম প্রেতাত্মা, লেখক জাহানারা সিদ্দিকী এবং পড়ে শোনালো সেতু। আর এখন সময় হয়ে গেছে আমাদের দ্বিতীয় গল্পে যাবার, অর্থাৎ দ্বিতীয় কাহিনীতে যাবার। আজকের দ্বিতীয় কাহিনী লিখেছেন ফাতেমা কাইমি, নামটা জানিয়ে দেব একেবারে শেষে। আর এখন শুনবেন এই কাহিনীর প্রথম পর্ব। তারপর আবারও ফিরে আসছি। চলছে কুয়াশা এবিসি রেডিও 89.2 FM এ, সঙ্গে আছি শারমিন। আশা করি ভালো আছিস তুই। তুই নাকি অনেক বড় হয়ে গিয়েছিস, হবারই কথা। কম দিন তো হলো না আমাকে ছেড়ে আছিস। তুই মাঝে মাঝে খুব দেখতে ইচ্ছে করে বাবা। তুই বিয়ে করেছিস খবর পেয়েছি। খুব ইচ্ছে ছিল জানিস তোর বউকে বরণ করে আমাদের বাড়িতে তুলব, কিন্তু সেই কপাল কি আমার আছে বল? নিজের একমাত্র সন্তানকেই কাছে রাখতে পারলাম না। আজ প্রায় 25 বছর হলো তোকে দেখি না। কত বড় হয়েছিস রে তুই, জানিস খুব দেখতে ইচ্ছে করে তোকে। তোর বাবা মারা যাওয়ার পরে আমি বলতে গেলে একাই হয়ে গেছি। মাঝে মাঝে অনেক একা একা লাগে জানিস। অনেক অভিমান জমে আছে না তোর মায়ের উপর। মাকে পারলে ক্ষমা করে দিস বাবা। আমি তোকে ভালোভাবে রাখতে চেয়েছিলাম, এছাড়া আর আমার কোনো উপায় ছিল না। আমি চাই না তুই এই বাড়ির আশেপাশে আসিস। এই বাড়ির সবকিছু কেড়ে নিয়েছে আমার জীবন থেকে, কিন্তু তোকে হারাতে পারবো না আমি। তাই তো এতগুলো বছর তোকে এই বাড়ি থেকে দূরে রেখেছি। এ বাড়ির সর্বনাশা বাড়ি। অনেক অনেক বছরের অন্যায়, লোভ, লালসা এই বাড়িকে ঘিরে ধরেছিল। আমি চাইনি এইসব পাপ তোর ধারে কাছে আসুক, তাই আমি নিজে থেকে তোকে রেখে এসেছি তোর মামার কাছে।
আমি ছাড়া এই দুনিয়াতে তোর সব থেকে আপন তোর মামা। তোকে মানুষ করার জন্যই বিয়ে করেনি ভাইটা। যাই হোক, বাদ দে এসব কথা। আচ্ছা, তুই যে বিদেশ থাকিস, ওখানে ভালো খাবার পাওয়া যায় তো? তুই কি আগের মতোই আছিস দেখতে? আমাকে তোর আর তোর বউয়ের একটা ছবি দিস। বাকি জীবন সে ছবি দেখেই আমি কাটিয়ে দেব। অনেক কথা বলে ফেলেছি। তুই এমনিতেই অনেক ব্যস্ত থাকিস। ভালো থাকিস বাবা। আর কখনো যদি দেশে আসিস তাহলে আমাকে কিন্তু জানাবি। নিজের যত্ন নিস। অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা। ইতি, তোর মা। চিঠি পড়া শেষ হতেই ডুকরে কেঁদে উঠল মন্ময়। নিজেকে শক্ত করো মন্ময়। এইভাবে ভেঙে পড়লে কি চলে বলো? মায়ের জন্য আমার অনুভূতিটা তুমি বুঝতে পারবে না। তুমি কেন, কেউই বুঝতে পারবে না। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু এখন আমাদের উচিত ওনার জন্য প্রার্থনা করা। আচ্ছা সেজুতি, কি এমন দোষ করেছি আমি? হ্যাঁ, কি দোষ করেছি যে নিজের মায়ের কাছে থাকতে পারলাম না? মন্ময়, মন্ময় প্লিজ শোনো, যা হয় ভালোর জন্যই হয়, তাই না? মাকে ছেড়ে কিভাবে ভালো থাকা যায়? আমি কি ভালো আছি তা শুধু আমিই জানি। এভাবে কেঁদো না। আচ্ছা শোনো, একবার বাংলাদেশে যাবে? হ্যাঁ, আমিও তাই ভাবছি। অনেক বছর পর বাংলাদেশে এসে অদ্ভুত এক ধরনের শান্তি লাগছে মন্ময়। বাংলাদেশে এসে বেশ মজাও পাচ্ছে মৃন্ময়। সব মিলিয়ে খুব ভালো লাগছে মন্ময়। কিন্তু কেন যেন সে যদি আসার পর থেকে অনেকটা চুপচাপ হয়ে আছে। নামতে হবে, আমরা এসে গিয়েছি। আপু, আপু এত বড় বাড়ি? হ্যাঁ আম্মু, তোমার ভালো লেগেছে? হ্যাঁ আপু। আচ্ছা আপু, এই বাসায় কে থাকে? এখন থেকে আমরাই থাকবো মা। তাই? ইয়ে! কি হলো সেজুতি, মন খারাপ? না, তোমাদের বাড়িটা দেখছি অসাধারণ, আসলে অনেক সুন্দর। চলো ভিতরে যাই। বাইরে থেকে মন্ময়দের জমিদার বাড়িটা যত সুন্দর লাগছিল সেজুতির কাছে, তার থেকে অনেক অনেক বেশি সুন্দর ভেতরটা। সে যদি আগে কখনো এত বড় বাড়ি দেখেনি। এত সুন্দর বাড়ি যে আজকালকার দিনেও পাওয়া যাবে তা ভাবাই যায় না। আজকাল প্রায় সব জায়গাতেই 10-15 তলা বাড়ি ছাড়া আর কোনো তেমন বাড়ি চোখেই পড়ে না। মন্ময়দের বাড়ির কথা মুখে সে অনেক শুনেছে, কিন্তু এতটা সুন্দর তা ভাবতে পারি। বাসার চারিদিক ভালো করে দেখতে লাগলো সেজুতি আর মৃন্ময়। এরকম বাসার কথা শুধু গল্পের বইতেই পড়েছে সেজুতি। মন্ময়দের বাড়ির চারিদিকে গাছ, বাড়ির ঠিক সামনে অনেক বড় ফুলের বাগান। জানালা দিয়ে বাগানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেজুতি। খুব ভালো লাগছে আজ অনেক দিন পরে এত খোলামেলা জায়গায় আসতে পেরে। কি ভালো লাগছে জায়গাটা? হ্যাঁ, খুব ভালো লাগছে। যাও ফ্রেশ হয়ে নাও। করিম চাচা খাবার দিয়েছে টেবিলে। পরে খাবো। আচ্ছা মন্ময়, একটা কথা বলি। বলো। এত সুন্দর বাড়িতে কেউ থাকতো না কেন? কোথায় কেউ থাকতো না? আমার মা তো থাকতেন, সাথে করিম চাচা আর তার মেয়ে। না মানে আমি অন্যভাবে বলছি। আমি তোমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আসলে এত বড় বাড়িতে মাত্র মা, করিম চাচা আর তার মেয়ে থাকতো। মাত্র 3 জন। মাত্র 3 জন কেন মন্ময়? আমাদের তেমন কেউ নেই, তাই মাত্র 3 জনই ছিল। তোমার বাবা কি একা ছিলেন?
আমি যতদূর জানি তোমার 3 জন পিসি আছে। আমার পিসিরা বাবার থেকে বয়সে অনেক বড় ছিলেন, ওনারা এখন মনে হয় কেউ বেঁচেও নেই। আচ্ছা, ওনারা এই বাড়িতে আসতেন না কেন? ওনারা ভাবতেন আমার বাবার মৃত্যুর জন্য আমার মা দায়ী, তাই আসতেন না। আমি তোমার কোনো কথা না মেনে নিতে পারছি না, মানে আমার মনের ভেতর জানি কেমন কেমন করছে। বাদ দাও তো, এখন খেতে এসো, অনেক খিদে পেয়েছে। আচ্ছা মন্ময়, মৃন্ময় কোথায়? হ্যাঁ, আমার মেয়েটা কোথায়? আরে আছে আশেপাশেই, এত চিন্তা করো কেন? না, একটু আগেও মৃন্ময়ের গলা আমি শুনেছি, কিন্তু এখন আর পাচ্ছি না। মন্ময়, দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। আম্মু, এই আম্মু, মৃন্ময়ী। হঠাৎ করে মৃন্ময়ের গলার আওয়াজ না পায় দিশেহারা হয়ে মেয়েকে খুঁজতে থাকে সে যদি। কোনো এক অদ্ভুত কারণে ওর খুব ভয় লাগছে। ঠিক কি কারণে ভয় লাগছে তাও নিজেও বুঝতে পারছে না। এদিকে এত বড় বাড়িতে মাত্র 3 জন মানুষ থাকতো, এই ব্যাপারটা জানার পর থেকে এক অদৃশ্য ভয় ভর করেছে সেজুতির মনে। মন্ময়দের পিসিরা কেনই বা এই বাড়িতে আসতেন না, আর কেনই বা এই বাড়িতে নিজেদের অংশ নিজেরা বুঝে নেননি, তা মাথায় ঢুকছে না ওর। তবে কি এই বাড়িতে এমন কোনো সমস্যা আছে যা মন্ময় জানে না? না, আর মাথা কাজ করছে না ওর। এদিকে অনেক খুঁজে শেষ পর্যন্ত 3 তলার সব থেকে বড় রুমটায় পাওয়া গেল মৃন্ময়ীকে। মৃন্ময়ী, আম্মু তুমি এখানে? তোমাকে কত খুঁজছিলাম আমরা। কি করছো এখানে? খেলছিলাম বাবা। এখানে এসেছো তা আমাদের বলে আসুনি কেন মা? তোমাকে না বলেছি যে আমাকে না বলে কোথাও যাবে না? মা, এইটা আমাদের বাসা তো, তাই বলিনি। সরি, আর হবে না। চলো মা, আমার সাথে চলো, খেয়ে নেবে। আমি তো খেলছি মা। পরে খেলবে মা, এখন চলো চলো নিচে যাই। কিন্তু মা, যদি টুকটুকি তখন না খেলে? খেলবে মা, আমি টুকটুকিকে বলে দেব যেন ও তোমার সাথে খেলে। আচ্ছা, চলো যাই। আর দাঁড়াও তো, মৃন্ময়ী, টুকটুকিটা কে মা? কি হয়েছে তোমার সেজুতি? এসব কি ধরনের প্রশ্ন? আমি প্রশ্নটা মৃন্ময়কে করেছি, ও উত্তরটা দিবে। অদ্ভুত তো। এই যে ওর পুতুলটা, এটাকেই তো টুকটুকি বলছে। ও তো এটা নিয়েই খেলছিল। তাই? চলো তো আম্মু, আমরা নিচে যাই। প্রায় রেগে মৃন্ময়ীকে নিয়ে 3 তলা থেকে নিচে চলে এলো মন্ময়। এইসব কি শুরু করেছে সে যদি? এইটুকু বাচ্চার সাথেও এমন করতে হবে? নিজের মনে অজানা ভয়ের কারণে ছোট বাচ্চার সাধারণ পুতুল খেলাকেও ও স্বাভাবিকভাবে নিতে পারছে না। কিছু বললেও বুঝতে চায় না। এভাবে চলতে দেয়া যায় না। অজানা এই ভয় সেজুতির মনে আসতে আসতে অনেকটা জায়গা দখল করে নেবে। তার আগেই যা করার করতে হবে মন্ময়কে। খাবার মুখে দিতে মেজাজ একদম ঠান্ডা হয়ে গেল মন্ময়। করিম চাচার রান্নার হাত যে এত ভালো তা ভাবতেও পারেনি মন্ময়। প্রায় অনেকটা খেয়ে নিয়েছে। করিম চাচার রান্না খেয়ে সেজুতির মুডও হালকা ভালো হয়ে গিয়েছে। খাওয়া শেষ করে একটা লম্বা ঘুম দিল মন্ময়। এই 3 দিন যা ধকল গেছে, একটু না ঘুমালেই না। শুতে শুতে ঘুমের রাজ্যে ডুবে গেল মন্ময়। প্রায় 2 ঘন্টা পর ঘুম ভাঙল ওর। এ কি, সেজুতি আর মৃন্ময় কোথায়? খাট থেকে নেমে আশেপাশে দেখতে লাগলো মন্ময়। না, বারান্দায়ও নেই। হাত মুখ ধুয়ে ঘর থেকে বের হয়ে খুঁজতে লাগলো সেজুতি আর মৃন্ময়ীকে। সেজুতি কোথায় যে গেল এই সময়? এই সেজুতি, আমি এখানে মন্ময়। তুমি লাইব্রেরিতে কি করছো? বই পড়ছি। তুমি জানো না যে আমি বই পড়তে কতটা ভালোবাসি? হ্যাঁ, কিন্তু মৃন্ময়ী কোথায়? ও খেলছে। ও আচ্ছা, একটা প্রশ্ন করি তোমাকে। করো। তোমার মন ভালো হয়েছে? কেন বলো তো? তোমাকে অনেকদিন পরে আবার আগের মতো লাগছে। তোমার সাথে বিয়ের পর থেকে তার বই পড়তেই পারিনি কোনোদিন, তাই আজকে বইতে অনেক ভালো লাগছে। ও আচ্ছা,
এখন আমার থেকে বইয়ের দাম বেশি তোমার কাছে? উফ, ঠাট্টা করো না তো মন্ময়। আচ্ছা মৃন্ময়ী কোথায়? দেখছি না যে। খেলছে বাগানে। ও আচ্ছা, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। তাড়াতাড়ি ফিরো কিন্তু। এতগুলো দিন পর নিজের গ্রামে এসে বেশ ভালো লাগছে মন্ময়ের। তার উপর আজকে দুপুরের ঘুমটাও দারুণ হয়েছে। এদিকে সেজুদের মনটা আগের থেকে ভালো হয়ে গেছে। গ্রামে ফিরতে পেরে আলাদা এক ধরনের শান্তি অনুভব করছে মন্ময়। এই জন্যই মনে হয় বড় বড় কবিরা নিজের মাতৃভূমিকে নিয়ে এত কবিতা লিখেছেন। গ্রামের প্রায় সব অনেকটাই ঘুরে দেখে বাড়িতে ফিরল মন্ময়। অনেক ক্লান্ত লাগছে তার। আর লাগবে নাই বা কেন, আজকে যা হাঁটা হয়েছে, বাসায় ফিরে বেশ অনেক সময় নিয়ে গোসল করলো মন্ময়। এদিকে খাবার টেবিলে খাবার নিয়ে মন্ময়ের জন্য অপেক্ষা করছে সেজুতি আর মৃন্ময়ী। কি ব্যাপার, এখনো আসছে না কেন? মা, এটা কিসের তরকারি? ওটা পাঁঠার মাংস আম্মু। আমি এসে গিয়েছি। এত দেরি করলে যে? মা, এইটা কি? বললাম তো আম্মু, এটা পাঁঠার মাংস। আমাকে তাড়াতাড়ি দাও, খিদা পাইছে। মৃন্ময়ী, তুমি এভাবে কথা বলছো কেন? আচ্ছা বাবা, খেতে চাইছে তো দাও না। না, দাঁড়াও তো। ও এইভাবে এ ভাষায় কেন কথা বলবে? আচ্ছা আমি দিচ্ছি, এই নাও মা, খাও। ও তো কখনো পাঁঠার মাংস খায় না। আহা ছাড়ো তো, বাচ্চাটা খাচ্ছে। আমি উঠছি। কিছুই তো খেলে না তুমি। খেতে ইচ্ছে করছে না। রাতে প্রায় না খেয়ে খাওয়ার টেবিল থেকে উঠে গেল সেজুতি। এখানে আসার পর থেকে এক ধরনের অস্বস্তি বোধ হচ্ছে ওর। মন্ময়কেও বুঝিয়ে বলতে পারছে না কেন এমন করছে ও। কেন যেন খুব কাঁদতে ইচ্ছে করছে। আচ্ছা কেন এমন করছে ও আর ভাবতে পারছে না সেজুতি। খাট থেকে তাড়াহুড়ো করে নেমে সোজা চলে গেল লাইব্রেরিতে। একমাত্র বই পড়েই নিজের মনের অশান্তি দূর করতে পারবে। মন্ময়দের এই জমিদার বাড়ির মধ্যে সেজুতির সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই লাইব্রেরিটা। অনেক বই আছে এখানে, চারিদিকে শুধু বই আর বই। মন্ময়দের বাড়িতে বই পড়ার চল ছিল তা দেখিয়ে বোঝা যাচ্ছে। হাতের ডান পাশের বুকশেলফ থেকে একটা কবিতার বই বের করলো সেজুতি। এদিকে পাশের রুম থেকে ভেসে আসছে মন্ময়ের নাক ডাকার শব্দ। যা, বাবা আর মেয়ে মিলে ঘুমিয়ে পড়েছে, তাহলে এখন বেশ শান্তি মতো বই পড়া যাবে। কবিতার বইটা খুললো সেজুতি। প্রথম পাতায় চোখে পড়লো একটা কবিতা। প্রায় জোরে জোরে পড়তে লাগলো সেজুতি। হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি, লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়। রান্নাঘরে কিসের শব্দ? না, ভুল শুনেছে মেবি। একবার কি দেখে আসবো? যাই, দেখে আসি। এ কি? মৃন্ময়, মৃন্ময়! আমারে তখন খাইতে দিলি না, এখন এই হাতে খাজা। আমি একটু খাইয়া নি, কতদিন খাইতে পারি না মাংস। ময়লার বালতি থেকে কি কি তুলে খাচ্ছ তুমি? এগুলো কি হচ্ছে? মন্ময়, না মন্ময়, মন্ময়! ওদের মেয়ে মৃন্ময়ী ময়লার বালতি থেকে তুলে তুলে ময়লা খাচ্ছে। উফ, কি ভয়ানক সে দৃশ্য। এই দৃশ্য দাঁড়িয়ে দেখতে পারছে না ও। জোরে জোরে ডাকতে থাকে মন্ময়কে। এদিকে চোখের সামনে মৃন্ময় ময়লা খাচ্ছে। সারা শরীরের যা জোর ছিল তার সবটুকু দিয়ে দৌড় দিল সেজুতি। কিন্তু এ কি, এত বড় বাড়ির কোন ঘরটায় যেন ওরা থাকে? মাথা কাজ করছে না ওর, তাও দৌড়াতে থাকে প্রাণপণে। কিছুতেই খুঁজে পাচ্ছে না ওদের ঘর। প্রায় 20 মিনিট দৌড়ে খুঁজে পায় লাইব্রেরি। আর কিছু না ভেবে ঢুকে পড়ে লাইব্রেরির ভেতরে।
জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে সে যদি। কি করবে কিছু বুঝতে পারছে না। সেদিন রাত্রে লাইব্রেরিতে কাটায়ও। পরদিন সকালে মন্ময় ডাকাডাকির শব্দ কানে এলে লাইব্রেরি থেকে বেরিয়ে আসে সে যদি। সেজুতি, এই সেজুতি, কোথায় যে গেল? বাবা, মার কাছে যাবো। যাবো বাবা, তোমার মা যে কোথায় গেল? মা, এই এই যে তোমার মা। এই সেজুতি, কোথায় ছিলে? কি হলো? কথার উত্তর দাও। চাই না মন্ময়। এটা কেমন কথা? সকাল সকাল কি শুরু করলে বলো তো? আমি আর কিছু বলতে চাই না। কি হয়েছে বলবে তো? তোমার মেয়ের কাছে জানতে চাও, ও ভালো জানে। আবার আবার ওকে নিয়ে পড়লে তুমি? মৃন্ময়ী, আম্মু, তুমি ঘরে যাও। আর সেজুতি, তুমি আমার মেয়েকে দোষ দেওয়া বন্ধ করো প্লিজ। করিম চাচা কোথায়? দেখছি না যে। চাচা আজ সকালে গ্রামে গেছে, 10-12 দিন পরে আসবে। এত বড় বাড়ির দেখাশোনা তাহলে কে করবে? করিম চাচা একজনকে বলে গেছেন, ঠিক সময় মতো চলে আসবে। কে আসবে? তা দেখা যাবে। শোনো, আমি একটু কাজে যাব, আসতে দেরি হতে পারে। আমি একা মৃন্ময়ীকে নিয়ে থাকতে পারবো না, প্লিজ মন্ময়। এইসব বাড়াবাড়ি একদম করবে না, বাসার বাইরে যাবে না একদম। আমি আসছি। কুয়াশা কুয়াশা। আমরা আজকের কাহিনীতে প্রথম পর্বে দেখলাম মন্ময় তার স্ত্রী সেজুতি এবং মেয়ে মৃন্ময়কে নিয়ে বাংলাদেশের বাইরে থাকত এবং সে বহু বছর পরে ফিরে আসে এবং তার মা মারা যাবার আগের লেখা একটি চিঠি মা মারা যাবার বেশ পরে তার হাতে পৌঁছে এবং সেই চিঠি পড়ে মন্ময় পৌঁছে যায় তাদের গ্রামের বাড়ি, অর্থাৎ তাদের পূর্বপুরুষের বাড়ি। তার পূর্বপুরুষ জমিদার ছিল শ্রীপুরে একটি বিশাল জমিদার বাড়িতে, সেখানে এসে হাজির হয় এবং সে বিশাল অট্টালিকায় মাত্র 3 জন মানুষ, 3 জন মানুষ না, আরেকজন আছেন করিম চাচা, যিনি রান্না করে দেন সে। এবং এত বড় বাড়িতে মন্ময়ের মা মারা যাবার আগেও শুধু 3 জনই থাকতেন, সেটা ভেবে সে যদি খুব অবাকও হয় এবং মন্ময়কে প্রশ্নও করে। এবং কোনো এক কারণে মন্ময়ের মা খুব ছোট থাকতে মন্ময়কে দিয়ে দেয় তার মামার কাছে মানুষ হতে, সেখানেই মন্ময় বড় হয়। এবং জানা যায় যে মন্ময়ের একটি ছোট বোন ছিল যে 5 বছর বয়সে খুব অদ্ভুত ভাবে মারা যায়। এই বাড়িটি অভিশপ্ত কিনা তাও জানি না, কিন্তু কেন মন্ময়ের মা মন্ময়কে নিজের কাছ থেকে এত দূরে সরিয়ে রেখেছিল সেটা আমরা এখনো কিছু জানি না, কিন্তু নিশ্চয়ই কিছু রহস্য তো অবশ্যই আছে। তার মার সঙ্গে মন্ময়ের যে পিসিরা ছিলেন তাদের সম্পর্ক ভালো ছিল না, কারণ তারা ভাবতেন যে মন্ময়ের বাবার মৃত্যুর জন্য মন্ময়ের মাই দায়ী। এবং হঠাৎ করেই এত বড় বাড়িতে মৃন্ময়ী হারিয়ে যায়। সেজুতির মেয়ে এবং সেজুতি তাকে খুঁজে পায় বড় একটি রুমে এবং সেখানে সে বলে যে সে টুকটুকির সঙ্গে খেলছিল, আর টুকটুকিকে সেটাও কিছু জানা যায় না। ইতিমধ্যে আবিষ্কার করে ফেলে সে যদি একটি বিশাল লাইব্রেরি, সে যদি বই পড়তে খুব ভালোবাসতো, লাইব্রেরিতে বই পড়া শুরু করে দেয়। হঠাৎ করে আবিষ্কার করে যে তার মেয়ে মৃন্ময়ী ময়লার বালতি থেকে ময়লা তুলে খাচ্ছে এবং অদ্ভুত কণ্ঠস্বরে কথা বলছে। সে যদি ভীষণ ভয় পেয়ে যায়, সে এই দৃশ্য আর দেখতে পারে না এবং সে চিৎকার করে মন্ময়কে ডাকতে থাকে এবং কোথাও মন্ময়কে সে খুঁজে পায় না। কি করবে কিছুই বুঝতে পারে না এবং মন্ময়কে কোথাও সে যদি খুঁজে পায় না এবং অবশেষে তাদের দেখা মেলে। এবং করিম চাচা কোথায় জানতে চাইলে মন্ময় তাকে বলে যে করিম চাচা গ্রামে চলে গেছে, 10-12 দিন পরে আসবে। স্বাভাবিকভাবে সে যদি প্রশ্ন করে যে এত বড় বাড়ির দেখাশোনা তাহলে কে করবে, এবং মন্ময় তাকে আশ্বস্ত করে যে করিম চাচা একজনকে বলে গেছেন কাজ করে দেবার কথা, তার আসার কথা, যথাসময় সে হাজির হবে। তখনই সে যদি বলে যে এত বড় বাড়িতে সে মৃন্ময়কে নিয়ে কোনোভাবেই একা থাকতে পারবে না এবং শেষে দেখি যে মন্ময় তাকে বাড়াবাড়ি করতে না বলে বাসায় থাকতে বলে এবং বলে সে আসছে। তারপরে কি হবে সেটা জানবো আমরা আজকের কুয়াশার দ্বিতীয় পর্ব থেকে। সকালে নাস্তা শেষ করে বাইরে বেরিয়ে গেল মন্ময় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে ভয় করতে থাকে সেজুতির। নিচতলা থেকে যত তাড়াতাড়ি সম্ভব দোতলায় উঠে নিজের ঘরে গিয়ে বসে থাকে সেজুতির পাশেই বসে খেলছে মৃন্ময়ী। প্রায় একটু পর পর আর চোখে মৃন্ময়ীর দিকে তাকাচ্ছে সেজুতি। কালকে রাতে সে ভয়ানক রূপ কিছুতেই মাথা থেকে যাচ্ছে না, কিন্তু মৃন্ময়ী কাল রাতে কেন এমন করলো? আচ্ছা, ওকে কেউ শিখিয়ে দিচ্ছে না তো এগুলো?
কিসব ভাবছে এসব সে যদি, হয়তো ওরই কোথাও ভুল হচ্ছে, কিন্তু তাও মনে একটা ভয় থেকেই যাচ্ছে ওর। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল। ঠিক এমন সময় বাড়ির মেইন গেটের কাছে এসে দাঁড়ালো এক ছায়া মূর্তি। এখন আবার কে এলো? যাবো না, থাক না যাই। মনে হয় মন্ময় তাড়াতাড়ি ফিরে এসেছে। কে আপনি? আমি সে নাকি এই বাড়িতে নাহি কামের লোক লাগবো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি তাহলে আসুন আসুন, ভেতরে আসুন। এই বাড়িতে কাজের লোক লাগবে। আমি জানি এই বাড়িতে লোক লাগবো। আপনাকে কিন্তু সারাদিন থাকতে হবে। হ্যাঁ, বাড়ির সব দায়িত্ব আপনার উপরে। আমি তো এখানেই থাকি, আর এই বাড়ি তো আমারও, আমারই তো দায়িত্ব। তাহলে কাজ শুরু করে দেন। আমি আপনারে কিছু কথা কই আগে। কি কথা? আমি কিন্তু বেটা মানুষের সামনে যাই না। ও আচ্ছা, ওটা কোনো সমস্যা না, তোমাকে কোনো পুরুষ মানুষের সামনে যেতে হবে না। আরেকটা কথা হইল, আমি কিন্তু দিনে অন্য বাড়িতেও কাম করি। মানে? তাহলে এই বাড়ির কাজ কখন করবে? কেন, আমি সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত থাকুক, আমি আপনার কাম কইরা দিলেই তো হইছে। ঠিক আছে, করো কাজ। ব্যাপারটা ভালো না লাগলেও পিনাকিকে হ্যাঁ বলে দিল সে যদি। আজকালকার দিনে কাজের লোক পাওয়া যায় না, আর তাছাড়া পিনাকি থাকলে সে যদি আর ভয় করবে না। তাই আর ৭-৫ না ভেবে পিনাকিকে রাখতে রাজি হয়ে গেল সে যদি। পিনাকি কাজ শুরু করার সাথে সাথে একটা জিনিস চোখে পড়লো সে যদি। কোনো মানুষ যে এত তাড়াতাড়ি কাজ করতে পারে এবং এত নিখুঁত ভাবে, তা আগে দেখেইনি সে যদি। দাঁড়িয়ে দাঁড়িয়ে পিনাকির কাজ করা দেখতে লাগলো। মাত্র ২ ঘন্টার মধ্যে বাড়ির সব কাজ একা হাতে টপাটপ করে ফেললো পিনাকি। প্রথম প্রথম বিরক্তি হলেও এখন পিনাকির কাজ দেখে বেশ খুশি লাগছে সে যদি। রাত ১১টার দিকে বাসায় ফিরল মন্ময়। বাসায় ঢুকেই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ল। কাল থেকে নতুন অফিসে জয়েন করবে মন্ময়, আর কাল থেকে বাসায় আসতে অনেক রাত হবে। আর সকালে অফিস আছে দেখে সে যদি আর কোনো প্রশ্ন করলো না মন্ময়কে। রাত ১২:৪৫। শুয়ে শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো সে যদি। কিছুতেই তার ঘুম আসছে না। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে উঠে পড়ল। না, এভাবে থাকা যাচ্ছে না। ঘুম যখন আসছেই না, তখন বই পড়েই সময় কাজে লাগানো উচিত। উঠে লাইব্রেরিতে চলে গেল সে যদি। আর লাইব্রেরিতে গিয়ে মনটা একদম ভালো হয়ে গেল। সে যদি কিছুটা এগিয়ে গিয়ে সামনের একটা বুকশেলফ থেকে একটা বই নিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, বইটার কোনো নাম নেই। এটা আবার হয় নাকি? অবশ্যই ভেতরের পাতায় আছে। পাতা উল্টাতেই সে যদি খেয়াল করলো যে বইটা সে হাতে নিয়েছে সেটা আসলে কোনো বই নয়, এটা একটা ডায়েরি। ভেতরে গোটা গোটা হাতের লেখা। কি করবে বুঝতে না পেরে লেখাগুলো পড়তে লাগলো সে যদি। আস্তে পড়তে ভয় লাগছিল তার, তাই কিছুটা জোরেই পড়তে লাগলো। আমার একটা ছোট্ট ভুলের জন্য ধ্বংস হতে চলছে আমার সাম্রাজ্য। আমি জানি আমি এখন কোন পরিস্থিতি দিয়ে যাচ্ছি। আমি যা দেখি তার কেউ দেখে না। ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছি আমি আর আমার সাম্রাজ্য। ভেঙে চুরমার হয়ে যাচ্ছে চোখের সামনে। আজকের এই লেখা হয়তো 1000 বছর পরে কারো চোখে পড়বে, কিন্তু তার আগেই সব শেষ। আজ থেকে ঠিক 27 বছর পরে আবার ফিরে আসবে সে। তাকে কেউ আটকাতে পারবে না। আমি কে? কে ওখানে? কে? আমি খিদা পাইছে আমার, খাইতে দে। না, আমার সাথে কেন এমন হচ্ছে? হ্যাঁ, আমি কি ভুল দেখছি?
হ্যাঁ ঠিক দেখতেছিস তুই। খাইতে দে পাঠার মাংস, নইলে তোর মায়ের ঘর কেড়ে দিব কইলাম। মন্ময় মন্ময় উমা কি হয়েছে আপা? কি হয়েছে? মন্ময় মন্ময় কোথায়? হ্যাঁ মন্ময় কোথায়? মন্ময় আমি তো ম্যাডাম গো সামনে যাই না। মাংস আনতে কইতাছি কতক্ষণ হইলা? ঘর কাটে যায় না? হায় হায়, এই বাচ্চা এমন করে কেন? উমা গো, তোর মাংস খাবো। আমিও তোর রক্ত খাওয়ার অপেক্ষায় ছিলাম। আই পিনাকি, হাই হ্যাঁ তুমি এমন করছো কেন? পিনাকি হাই নড়াইছে। মৃন্ময়, আম্মু কি হয়েছে মা? মা কেউ একটু পানি আনো না, হ্যাঁ কেউ একটু পানি আনো না প্লিজ। নড়াইছে নড়াইছে তো। মৃন্ময় চিৎকার করে বলে উঠল ওর পাঁঠার মাংস চাই। ভয় টিকতে না পেরে সে যদি চিৎকার করে ডাকতে লাগলো মন্ময়কে, কিন্তু মন্ময়ের বদলে ছুটে আসে পিনাকি। কিন্তু এ কি, পিনাকি আর মৃন্ময়ের গলার আওয়াজ একদম বদলে গেছে। এরা একে অপরকে খেতে চাইছে। মৃন্ময় বলছে মাংস খাবে, পিনাকি বলছে রক্ত। ভয়ে জোরে কাঁদতে লাগলো সে যদি। এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে যায় মৃন্ময়, কিন্তু তা দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে থাকে পিনাকি। এদিকে মেয়েকে কোলে নিয়ে প্রাণপণে জলের জন্য কাঁদতে থাকে সে যদি, কিন্তু পিনাকি হাসতে হাসতে চলে যায়। ভয়ে জড়সড় হয়ে মেয়েকে নিয়ে ভোর পর্যন্ত লাইব্রেরিতে ঠায় বসে থাকে সে যদি। পরদিন ভোরে খাবার টেবিলে এসে জোরে জোরে সেজুদিকে ডাকতে থাকে মন্ময়, কিন্তু কেউই কোনো সাড়া দেয় না। কি করবে বুঝতে না পেরে টেবিলে বসে থাকে মন্ময়। প্রায় 15 থেকে 20 মিনিট পরে মেয়েকে কোলে নিয়ে খাবারের টেবিলের সামনে এসে দাঁড়ায় সে যদি। সারা রাত কোথায় ছিলে? কি হলো? কথার উত্তর দিচ্ছ না কেন? সেজুতি, আমি কিছু বলছি। তুমি সারা রাত কি বাসায় ছিলে? মানে কি কি বলতে চাও তুমি? তুমি কি সারা রাত আদৌ বাসার ভেতরে ছিলে মন্ময়? বাসায় থাকবো না তো কোথায় যাব? আমি আমাদের রুমে ঘুমাচ্ছিলাম। তুমি কিভাবে জানলে তাহলে যে আমি রাতে ঘরে ছিলাম না? সকালে তোমাকে দেখিনি, তাই জানতে চাই। আমাকে যখন দেখোনি তাহলে খুঁজতে গেলে না কেন? তুমি তো আর 5 বছরের বাচ্চা না যে খুঁজতে যাব। তোমাকে রাতে কতবার ডেকেছি জানো তুমি সেটা? কোথায়? আমি তো কিছু শুনতে পাইনি। বাসার কাজের লোক শুনতে পায় আর জমিদার পুত্রের কানে যায় না শব্দ, তাই না? কাজের লোক? কাজের লোক কোথায় পেলে? করিম চাচা তো চলে গেছে। পিনাকি নামের একজনকে দিয়ে গেছে। কেন তুমি জানো না? আমি সকালে উঠে তো কাউকেই দেখতে পেলাম না। কি কি বলছো তুমি? কাউকে দেখতে পাওনি? না। আচ্ছা, তোমাকে বোকা বানিয়ে চুরি করে পালিয়ে যায়নি তো? চলো তো তুমি আমার সাথে। পিনাকি, আই পিনাকি, পিনাকি, এ কি? ও তো এই রুমেই থাকে, কোথায় গেল তাহলে? সেজুতি, তুমি পাগল হয়ে গেছো, জাস্ট পাগল হয়ে গেছো। এমনটা কেন বলছো? আমি কেন পাগল হব মন্ময়? এই রুমটা ভালো করে দেখো। এই রুমে মিনিমাম 10 বছর ধরে কেউ ঢুকে না। দেখো, ভালো করে দেখো রুমের অবস্থা। হ্যাঁ, আচ্ছা সত্যি তো মন্ময়, আমি কি আসলে পাগল হয়ে গিয়েছি? হ্যাঁ বলো না, বলো না মন্ময়। আচ্ছা মৃন্ময় তো দেখেছে, ওকে ওকে ডেকে তুলি। দাঁড়াও দাঁড়াও, মৃন্ময়, আম্মু, মা। হ্যাঁ মা, বলো। আম্মু, কাল রাতে তুমি এমন করছিলে কেন? কখন? মনে নেই তো। মনে নেই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আম্মু, তুমি পিনাকিকে দেখেছো না? কাল যে এসেছিল, যে অনেকগুলো কাজ করলো যে মা? হ্যাঁ, ওই যে ওই মহিলাটা।
কে টুকটুকির মা? না না না, পিনাকি, ও যে কাল যে এলো কাজ করার জন্য। ওটাই তো টুকটুকির মা। উফ, আমার আর ভালো লাগছে না, এগুলো বন্ধ করো প্লিজ। মন্ময় নাকি পিনাকিকে দেখেনি। মন্ময় যেন মানতেই চাইছে না এই বাড়িতে ওরা তিনজন ছাড়া আর কোনো কাজের লোক আছে। তাই মন্ময়কে প্রমাণ দিতে মন্ময়কে নিয়ে পিনাকি যে রুমে থাকে সে রুমে যায় সে যদি। কিন্তু এই কি, এই ঘরে তো কেউ নেই, আশেপাশে ধুলো ময়লায় ভরে আছে এই রুমটা। যে কেউ দেখলেই বলবে এই রুমে মিনিমাম 8-10 বছর ধরে কেউ ঢোকেই নেই। তাহলে কি পিনাকি নামের কেউ নেই? কাল থেকে যা হয়েছে তা সব সেজুতের ফুল। কিন্তু মৃন্ময় তো দেখেছে পিনাকিকে, ও তো বলতে পারবে। তাই মৃন্ময়কে প্রশ্ন করতে থাকে সে যদি। কিন্তু মৃন্ময় পিনাকিকে টুকটুকির মা বলছে, কিন্তু কেন? এদিকে সে যদি একদম ভেঙে পড়েছে। এভাবে চলতে থাকলে পুরো পাগল হয়ে যাবে ও। এরপর 2 দিন কেটে গেল, কিন্তু পিনাকি আর এলো না। তবে কি সব সেজুদের মনের ভুল, নাকি পিনাকি ওর কল্পনা? সেজুদের মাথা কাজ করছে না একদম। ও না পারছে কাউকে বিশ্বাস করাতে, না পারছে নিজে টিকে থাকতে। কিন্তু এভাবে আর কতদিন? সে যদি যেন ক্লান্ত হয়ে পড়েছে। হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে ওর মাথায়। এদিকে মন্ময় ক্রমশ বিরক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, মন্ময় কেন বিশ্বাস করছে না ওর কথা? আর পিনাকি যাওয়ার পর থেকে তেমন কিছুই ঘটেনি। তাই ভেবে সে যদি শান্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু তার জন্য সামনে যে অপেক্ষা করছে তা ভাবতেও পারছে না ও। একদিন পরের কথা, মেয়ের সাথে গল্প করছিল সে যদি। গল্প শুনতে শুনতে ঘুমিয়ে গেছে মৃন্ময়ী। ঘুমন্ত মেয়ে নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে থাকে সে যদি। কে বলবে যে ছোট্ট বাচ্চাটা মাঝে মাঝে এরকম রূপ ধারণ করে? এসব ভাবতে ভাবতে হঠাৎ কি ভেবে প্রায় দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। লাইব্রেরিতে যে ডায়েরিটা সেদিন পড়েছিল তা পড়া শেষ হয়নি সেদিন। সে যদি সব প্রশ্নের উত্তর হয়তো আছে ওই ডায়েরিতে। লাইব্রেরিতে ঢুকে পাগলের মতো খুঁজতে থাকে ডায়েরিটা। প্রায় 15 মিনিট খোঁজার পর ডায়েরিটা টেবিলের নিচে পাওয়া গেল। দেরি না করে ডায়েরিটা নিয়ে চলে গেল নিজের বেডরুমে। তারপর খাটে বসে পড়তে শুরু করে দেয় ডায়েরিটা, আবার একদম প্রথম থেকে। সেখানে লেখা আছে, আমার একটা ছোট্ট ভুলের জন্য ধ্বংস হতে চলেছে আমার সাম্রাজ্য। আমি জানি না আমি এখন কোন পরিস্থিতি দিয়ে যাচ্ছি। আমি যে দেখি তা আর কেউ দেখে না। ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে আমি আর আমার সাম্রাজ্য। ভেঙে চুরমার হয়ে যাচ্ছে চোখের সামনে সবকিছু। আজকের এই লেখা হয়তো 1000 বছর পরে কারোর চোখে পড়বে, কিন্তু তার আগে সব শেষ হয়ে যাবে। আজ থেকে ঠিক 27 বছর পরে আবার ফিরে আসবে সে। তাকে কেউ আটকাতে পারবে না। আমি যেমন এর ফল ভোগ করেছি, ঠিক আমার বংশধরদেরও এর ফল ভোগ করতে হবে। হবেই। আমার এই লেখাগুলো আমার না। আমার এই লেখাগুলো আমার না বলা প্রতিটা প্রশ্নের জবাব দেবে। এই ডায়েরির প্রতিটা পাতায় রয়েছে অভিশাপ, যার থেকে কোনো নিস্তার নেই। তোমরা প্রস্তুত হও সেই দিনের জন্য, যেদিন সে আসবে তার সন্তানকে নিয়ে। কারণ সে এখনো অভুক্ত রয়ে গেছে। জাগতিক সব মায়া কাটিয়ে তোমাকে নিয়ে মেতে উঠবে সে। মেতে উঠবে এক খেলায়। তার শিকার হবে সবাই। হয়তো যাদের কোনো পাপ নেই তারাও। ওকে কোনোভাবে প্রতিরোধ করো না। এই পর্যন্ত পড়ে থেমে গেল সে যদি। ঠান্ডা এক অনুভূতি ও শির দ্বারা বেয়ে নেমে গেল। এদিকে কলিং বেলের আওয়াজ কানে ভেসে আসছে সে যদি। কিন্তু শরীরে দাঁড়ানোর শক্তি নেই। অনেক কষ্টে উঠে দাঁড়ালো সে যদি। খুব ধীরে ধীরে হেঁটে গেল দরজার কাছে। না, অন্য কেউ না, মন্ময় আজকে তাড়াতাড়ি ফিরেছে। তারপর শান্তির একটা নিঃশ্বাস ফেলল সে যদি। এত দেরি লাগে দরজা খুলতে? কি করছিলে? না মানে শুনতে পাইনি, তাই একটু দেরি হয়ে গেল, সরি। আমি বাইরে থেকে খেয়ে এসেছি, আজ রাতে আর খাবো না। ও আচ্ছা। মন্ময়, আমি ফ্রেশ হয়ে এসে তোমার সাথে কথা বলছি। এখন আবার কি এলো? খুলবো দরজা? হ্যাঁ, না খুলবো না। কিন্তু মন্ময় তো আছে, খুলেই দেখি। কেমন আছেন? তুমি? মন্ময়, মন্ময়, মন্ময় তুমি কোথায়? মন্ময়।
থামান, আমি পিনাকি। মন্ময়, হায় মন্ময়। এই কয়দিন অনেক অসুস্থ ছিলাম, তাই আইতে পারি নাই। তুমি তো মানুষ না। কি যে কইতাছেন আফা? তুমি একদম এদিকে দিকে আসবে না, একদম কাছে আসবে না। আমি বলে দিচ্ছি তুমি কাছে আসবে না। আহা, আমি কাম করুম তো, আমার এই বাড়িতে কত কাম আছে। মন্ময়, মন্ময় তুমি কোথায়? মন্ময় প্লিজ এদিকের দিকে আসো। আমি কিন্তু বেটাগো সামনে যাই না কইলাম, উনারে ডাইকেন না কিন্তু, ভালো হইব না। আচ্ছা তুমি সত্যি মানুষ তো? আপনার কি মনে হয়? জানি না। আচ্ছা তুমি যাও, কাজ করো। আর হ্যাঁ, না বলে কোথাও যাবে না জানো, ঠিক আছে? মন্ময় ফ্রেশ হতে যখন দোতলায় গেল, ঠিক তখনই আবারও কলিং বেল বেজে উঠল। সে যদি আবারও ভয় আঁতকে উঠল। দরজা খুলতে যা দেখলো তা সে যদি সব চিন্তা ভাবনাকে থামিয়ে দিল। হ্যাঁ, দরজার সামনে পিনাকি দাঁড়িয়ে আছে, পরনে কালো কুচকুচে রঙের একটা শাড়ি। সে যদি এক মুহূর্তের জন্য সারা শরীর হিম হয়ে গেল। চিৎকার করে ডাকতে থাকে মন্ময়কে। এদিকে পিনাকি একের পর এক কথা বলেই চলেছে। সে যদি এতবার ডাকার পরেও কোনো সারা শব্দ পায় না মন্ময়। এদিকে পিনাকির ভাঙা গলা ভেসে আসছে সেজুতির কানে। সেজুতি বারবার নিজের মনকে বোঝাতে লাগলো যে পিনাকি আসলে ওর বাস্তব। ও শুধু শুধু ভয় পাচ্ছে। অনেক কষ্টে নিজেকে শান্ত করে পিনাকিকে বলল কাজে যেতে। কিন্তু মন্ময় কোথায়? কোনো সারা শব্দ নেই তো তার। ওর কোনো বিপদ হয়নি তো? মন্ময়কে চিৎকার করে ডাকতে ডাকতে দোতলায় উঠে আসে সেজুতি। মন্ময়, মন্ময় কোথায় গেলে? মন্ময় কি হয়েছে? কাঁদছো কেন? কোথায় ছিলে তুমি এতক্ষণ? ওয়াশরুমে ছিলাম। কেন বলো তো? তোমাকে না বললাম ফ্রেশ হয়ে আসছি। তোমাকে আমি এত জোরে জোরে ডাকলাম, তুমি শুনতে পাওনি? কোথায়? আমি তো মাত্র একবারই শুনলাম তুমি আমাকে ডাকছো। হ্যাঁ, তুমি আসলেই শুনতে পাওনি? না, শুনতে পেলে কি জবাব না দিয়ে থাকতাম? আমি তাহলে তোমাকে ডাকিনি। আচ্ছা, তোমার কি হয়েছে ঠিক করে বলো তো আমাকে। হ্যাঁ, শুনো না, নিচে না পিনাকি। মানে কি বলছো এগুলো? হ্যাঁ পিনাকি, আমি ভুল করিনি। সেজুতি, পিনাকি বলে কেউ নেই, কেউ নেই। তোমাকে আর কতবার বলবো বলো তো? আমার কথা একটু বিশ্বাস করো তুমি, প্লিজ প্লিজ। বাইরে এত কাজ করে বাসায় ফিরে এইসব দেখতে আমার আর ভালো লাগে না সেজুতি। তুমি আমাকে মাফ করো, দয়া করে বন্ধ করো এইসব। চলো, তুমি আমার কথা বিশ্বাস করছো না তো চলো আমার সাথে, আমি তোমাকে দেখাবো। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে দেখি তুমি আমাকে কি দেখাতে পারো। এই যে এখানে দেখো, পিনাকি ওখানে দাঁড়িয়ে কাজ করছে। এবার বিশ্বাস হয়েছে তোমার? সেজুতি, কেন এমন করছো তুমি? হ্যাঁ, আমাকে বলো তোমার কি সমস্যা হয়েছে। মানে কি আমার কি সমস্যা হবে? আমি ঠিক বুঝলাম না মন্ময়। ওখানে কেউ নেই সেজুতি, কেউ নেই ওখানে। নেই মানে? আমার সাথে তুমি মজা করছো? ভালো করে তাকিয়ে দেখো, ওই যে ওখানে কালো শাড়ি পরা একটা মহিলা দাঁড়িয়ে আছে। ওখানে কেউ নেই সেজুতি। আমি তো বলছি ওখানে পিনাকি দাঁড়িয়ে আছে। তুমি মিথ্যা কেন বলছো মন্ময়? তুমি শান্ত হও প্লিজ, তুমি শান্ত হও সেজুতি। চলো আমার সাথে ঘরে চলো। এটা মিটমাট না করে আমি কোথাও যাব না, কোথাও না। আমার কথা শুনো প্লিজ। না প্লিজ সেজুতি, না প্লিজ ঘরে চলো। ঠিক আছে চলো। এখন আবার কে ফোন দিল? হ্যালো, জি স্যার। ওকে স্যার, ওকে। আমি এক্ষুনি আসছি। তুমি যাবে মানে? তুমি কোথায় যাবে? অফিস।
দিছে, বস ফোন দিয়ে যেতে বলেছে। না না, তুমি কোথাও যাবে না, প্লিজ মনময়, প্লিজ, আমি তোমাকে কোথাও যেতে দেবো না। একটু বোঝার চেষ্টা করো। না না, আমাকে যেতেই হবে, তুমি থাকো, আমি খুব তাড়াতাড়ি ফিরবো। এই বাড়িটা ভালো না মনময়, এটা একটা অভিশপ্ত বাড়ি। আমি পড়েছি তোমার বাবার ডায়েরি, উনি লিখে গেছেন অনেক কথা। তুমি একটু বিশ্বাস করো মনময়, প্লিজ। আমাকে দয়া করো সেজুতি, আমি আর নিতে পারছি না। শুনো না, শুনো মনময়, একটু শুনো। তোমার বাবা কি লিখেছে জানো? হ্যাঁ, উনি বলেছেন যে তার একটা ছোট্ট ভুলের জন্য ধ্বংস হতে চলছে এই সাম্রাজ্য। উনি জানেন যে উনি কোন পরিস্থিতি দিয়ে গিয়েছেন। উনি যা দেখেন তার কেউ দেখে না। ধীরে ধীরে ধ্বংস হয়ে গেছে তিনি এবং তার সাম্রাজ্য, ভেঙে চুরমার হয়ে গেছে তার চোখের সামনে। আজকের এই লেখা হয়তো হাজার হাজার বছর পরে কারো চোখে পড়বে, কিন্তু তার আগেই সব শেষ হয়ে যাবে। আজ থেকে ঠিক 27 বছর পর ফিরে আসবে সে, তাকে কেউ আটকাতে পারবে না। উনি যেমন এর ফল ভোগ করেছে, ঠিক তার বংশধরদেরও এমন ফল ভোগ করতে হবে, হবেই হবে। তার এই লেখাগুলো তার না বলা প্রতিটি প্রশ্নের জবাব দিয়ে দেবে। এই ডায়েরির প্রতিটি পাতায় রয়েছে অভিশাপ, যার থেকে নিস্তার নেই। প্রস্তুত হও সেদিনের জন্য। Please, থামো। না না, প্লিজ, তোমার এই নাটক আমি আর নিতে পারছি না। বিশ্বাস করো মনময়, আমি তোমার বাবার ডায়েরি পেয়েছি। আমি আর থাকতে পারছি না, আর না, একদম না। মনময়, মনময় প্লিজ দাঁড়াও, দাঁড়াও প্লিজ, আমাকে রেখে যেও না মনময়, প্লিজ প্লিজ। রেগে গিয়ে সাথে সাথে বাসা থেকে বেরিয়ে গেল মন। সে যদি এত কাকুতি মিনতি করেও রাখতে পারলো না মনময়কে। এদিকে পিনাকে কি নিয়ে ভয় আছে সে, কি করবে এখনো? কিন্তু মনময় পিনাকিকে কেন দেখতে পাচ্ছে না? শুধু সে যদি কেন পিনাকি কি দেখতে পায়? ভয়ে আতঙ্কে ঘরের এক কোণে চুপ করে বসে থাকে সে যদি। এদিকে পাশে ঘুমিয়ে থাকা মৃন্ময় কখন যে ঘুম থেকে উঠেছে খেয়ালই করে। মৃন্ময় চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। সে যদি জানে না ওর ছোট্ট মেয়ে আস্তে আস্তে তার কাছে এগিয়ে আসছে। এদিকে মৃন্ময়ের মুখে ফুটে উঠেছে এক অশুভ হাসি। সে যদি কানে ভেসে আসছে খুব ভয়ঙ্কর এক হাসির শব্দ। সে যদি স্থির হয়ে বসে রইল, তারপর কি ভেবে পেছন ফিরতেই মা, আমাকে বলো কোথায় সমস্যা? মা, আমাকে বাঁচতে দিল না। কারা বাঁচতে দিল না তোমায়? মৃন্ময়, জমিদার মাধব নারায়ণ আমাকে বাঁচতে দেয়নি। মা, আমার অনেক ব্যথা লাগছে। এগুলো তুমি কি বলছো মৃন্ময়? মা, এগুলো তুমি কি বলছো? আমি জমিদারের মাংস খাবো মা, আমি পাঠার মাংস খাবো মা। মৃন্ময়, মৃন্ময়, কি হয়েছে তোর? মা, আমি এখন কি করব? কি করব এখন আমি? তুই এখন রক্তের বন্যায় ভাসবি। রক্ত রক্ত। এগুলি কি হচ্ছে আমার সাথে? তুমি কে? আমি তোর মাইয়ার ঘাড় মাটকা খামু। কি? রক্ত চুষা খামু। ক্ষমা করে দাও আমাকে, আমাকে ক্ষমা করে দাও। আমার মেয়েটা তো তোমার কোনো ক্ষতি করেনি, ওকে ছেড়ে দাও। তাইলে তোরে আগে খাই, খামু তো তোদের দুই দাঁড়ে। আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, আমাদের ছেড়ে দাও, দয়া করো আমাদের।
আসো মা। ওই ওই কই যাস? হ্যাঁ, আমার ঠিকানি তার নাই কারো। থাম থাম, কই যাসি? না, আমার মেয়ে তোমার কাছে আসবে না, একদম না। না 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 না, আমি ওকে দেবো না। না, আহ, আহ। কুয়াশা চলছে কুয়াশা এপিসোড রেডিও 89.2 FM। এতক্ষণ শুনছিলেন আপনারা আজকের কুয়াশার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে আমরা দেখলাম যে সেই শ্রীপুরের জমিদার বাড়িতে অর্থাৎ মন্ময়দের বাড়িতে করিম চাচা দেশে যাবার পর একজন কাজের মহিলা আসে কাজ করতে, যার নাম পিনাকি। পিনাকির আবির্ভাব হয় এবং অদ্ভুত তার কাজের সময় সন্ধ্যা থেকে ভোর 6টা পর্যন্ত। এবং একটা পর্যায়ে দেখা গেল একমাত্র সেজুতেই শুধু পিনাকিকে দেখে, মন্ময় কখনোই পিনাকিকে দেখেনি। এবং তার মেয়ে যে মৃন্ময়ী, সেও বলছে টুকটুকির মা, সেও কখনো পিনাকি নামে কাউকেই দেখেনি। তাহলে সে পিনাকিটি কে? যে অদ্ভুত ভাবে তার মেয়ে মৃন্ময়ীর উপর মনে হচ্ছে কোনো আত্মা বা কিছু ভর করেছে, অদ্ভুত ভাবে সে সারাক্ষণ মাংস খেতে চায় এবং তার সঙ্গে সঙ্গে পিনাকিও ভয় দেখাচ্ছে মৃন্ময়ীকে যে তার রক্ত খাবে। কি অদ্ভুত ব্যাপারে। মন্ময় কোনো কথায় বিশ্বাস না করে এই সমস্ত কথা শুনে রাগ হয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে গেছে, সেই লাইব্রেরিতে একটু রহস্যজনক ডায়েরি খুঁজে পায়, যে ডায়েরিটি অনেক আগে লেখা হয়েছিল এবং যেখানে লেখা থাকে যে 27 বছর পরে আবারও সে ফিরে আসবে। এবং সেসব কথা বললে কোনো কিছুই মন্ময় বিশ্বাস করে এবং মন্ময় রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। এবং তারপরেই পিনাকির সঙ্গে দেখা হয় সেজুতির এবং সঙ্গে মৃন্ময়ী, এবং দুজনই অদ্ভুত ভাবে ভয় দেখাতে থাকে এবং তার মাংস এবং রক্ত খাবার দাবি জানাতে থাকে। তারপর কি হয় সেটা আমরা জানবো এই শেষ পর্ব থেকে। সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। হয় তিনতলা থেকে মৃন্ময়ীকে নিয়ে লাফ দেয় সেজুতি। পিনাকির হাত থেকে মেয়েকে বাঁচাতে এর থেকে ভালো আর কোনো উপায় ছিল না তার। কিন্তু সে যদি বুঝতে পারেনি যে এখান থেকে লাফ দিলে নিশ্চিত মৃত্যু। সে যদি আর মৃন্ময়ীর নিথর দেহ পড়ে আছে রাস্তায়। অনেক ভিড় হয়ে গেছে ইতিমধ্যে। প্রায় 20 মিনিটের মধ্যে পুলিশ এসে নিয়ে গেল সেজুতি আর মৃন্ময়ীর লাশ। প্রত্যক্ষদর্শীরা জানায় তারা সবাই দেখেছে যে সেজুতি ইচ্ছা করে মেয়েকে নিয়ে তিনতলা থেকে লাফ দিয়েছে, অর্থাৎ এটা সুইসাইডাল কেস। আর সেজুতি মৃন্ময়ীর ময়নাতদন্ত রিপোর্টও তাই বলল। এদিকে পিনাকি নামের কারো কথাই কেউ জানে না। সেজুতির মৃত্যুর 18 দিন পরের কথা। দোতলার একটা রুমে বসে আছে মন্ময়। কিছুক্ষণ পরেই মন্ময়ের ফোন বেজে উঠল। হ্যালো। একদম, তুমি কোনো চিন্তাই করো না, কেউ কিছুই বুঝতে পারেনি। সাপও মরলো আর লাঠিও ভাঙলো না। আমি কখনো কাঁচা কাজ করি না। কেন ভুলে যাচ্ছ? আমি জমিদার পুত্র। তবে এই থানার পুলিশগুলো এত বোকা হবে তা আমি ভাবতেও পারিনি। এতদিনে একটু শান্তি পেলাম। মামা আমার লাইফটা পুরো শেষ করে দিয়েছিল এই সেজুতির সাথে বিয়ে দিয়ে। এতগুলো দিন চুপ করে সব মেনে নিয়েছি। আর আমি তো তোমাকে ভালোবাসি, তাই এত প্ল্যান করে ওকে মারলাম। হ্যাঁ, ও আচ্ছা। না না, ওই পিনাকি মানে যাকে ভূত বানিয়ে বাড়িতে পাঠিয়েছিলাম, ওর খোঁজ কেউ পায়নি। তবে সেজুতি বোকা আর ভীতু তা আমি জানতাম, কিন্তু এতটাই বোকা আর ভীতু তা আমি ভাবতেও পারিনি। মায়ের চিঠি অনেক আগের। আমি সেজুতিকে ভয় দেখানোর জন্য ওটা ব্যবহার করেছিলাম। এখন আবার কে এলো? হ্যালো, হ্যাঁ শুনো, কেউ একজন এসেছে, এখন রাখছি। হ্যাঁ, আমি তোমাকে ঠিক 2 ঘন্টা পরে আবার কল দেব। এ কি তুমি এখন? আমার টাকাটা? আচ্ছা, ভেতরে এসো, ভেতরে এসো। আচ্ছা, তুমি এসেছো, এটা কেউ দেখেনি তো? না, কেউ দেখে নাই, আমি লুকায় আসছি। আচ্ছা আচ্ছা, এই নাও তোমার টাকা। আচ্ছা, আমার কাজ ভালো ছিল? হ্যাঁ হ্যাঁ ছিল। যেদিন সকালে তোমাকে দেখাতে আমাকে তোমার রুমে নিয়ে গেল, সেদিন তুমি যে কায়দা করে লুকিয়ে পড়েছিলে, ওটা দারুণ ছিল। তা
তুমি কোথায় লুকিয়েছিলে? এই বাড়িতে যে এত ঘর আছে তা আগেই জানতাম। ওই ঘরের পিছনেই আরেকটা ঘর ছিল, আমি ওটাই লুকিয়েছিলাম। আর আপনি তো আমাকে পরে বাড়ি থেকে বের হতে হেল্প করেনি। তুমি যে এত সুন্দর করে গ্রামের ভাষা বলতে পারো, এটাই অনেক কাজে দিয়েছে। ধন্যবাদ। তবে আপনার ওয়াইফ যে ভয়ে এভাবে লাফ দিবে তা কিন্তু আমি ভাবিনি। আর আপনিও তো দারুণ অভিনয় করেছেন। আমাকে দেখেও আপনার স্ত্রীকে বলেছেন ওখানে কেউ নেই। শোনো, এসব যেন কেউ না জানে, ঠিক আছে? আমার মনে থাকবে। আমরা দুজনই কিন্তু অপরাধী। আমাকে ফাঁসালে তুমিও কিন্তু ফেঁসে যাবে। আমি জানি মন্ময় বাবু, কিন্তু আমি আপনাকে কিছু প্রশ্ন করি। বলো, কি জানতে চাও? আমাকে মৃন্ময়ী টুকটুকির মা বলে ডাকতো কেন, আপনি জানেন কি? ওটা আমি শিখিয়ে দিয়েছিলাম। ও হ্যাঁ, আরেকটা কথা। আচ্ছা বাবা, তাড়াতাড়ি বলো, আমি একটু বাইরে যাব। আমি তো না হয় অভিনয় করেছি, কিন্তু কিন্তু কি? আপনার মেয়ে কেন এমন করত? ওর কি কোনো মানসিক সমস্যা ছিল? না তো, কেমন করতো? ও এমন করত যে ওকে সত্যি সত্যি ভূতে ধরেছে। উফ, যাও তো, যত সব ফাউল কথা। আমি কিন্তু সত্যি কথাই বলছি। আপনার ওয়াইফকে দেখেছি একটা বই পড়তে। আরে, আমি জানি সে যদি বই পড়তে ভালোবাসে, তাই রবি ঠাকুরের একটা কবিতার কিছু অংশ আমি একটা জায়গায় রেখে দিই, যাতে ও ভয় পায়। ওখানে কালো শাড়ির কথা লেখা ছিল। আমি এজন্য তোমাকেও কালো শাড়ি পরে আসতে বলি। এবার বুঝেছো? না না, মানে আমি ওটার কথা বলছি না, আরেকটা আছে। ওই বইটা লাইব্রেরিতে আছে, 3 নম্বর বুকশেলফের উপরে একদম প্রথমে। আপনি পড়ে নিয়েন। ওটা পড়েই সে যদি ভয় পেয়েছিলেন। আর আপনাদের এই বাড়িটা না আসলেই ভালো না। আচ্ছা, তুমি এখন আসতে পারো, আর কখনো এখানে আসবে না, ভুলেও না। এখন সবই জলের মতো পরিষ্কার হয়ে গেছে। এতদিন সেজুদের সাথে যা যা ঘটেছে তা সবই মন্ময়ের ষড়যন্ত্র। কি নিষ্ঠুর, কি অমানবিক! এতদিন এইভাবে দিনের পর দিন মন্ময় সেজুদেকে ঠকিয়েছে। সে যদি একবারের জন্যও মন্ময়ের প্রতি বিশ্বাস হারায়নি, যে স্বামীকে সে এত ভালোবেসেছে, এত বিশ্বাস করেছে, আর সেই কিনা এইভাবে মেরে ফেললো তার স্ত্রী আর একমাত্র মেয়েকে। কিভাবে পারলো মন্ময় এগুলো করতে? পরকীয়া প্রেমের জন্য এভাবে প্রাণ দিতে হলো সেজুতি আর ছোট্ট শিশু মৃন্ময়ীকে। কিন্তু পিনাকি কি বললো মন্ময়কে? তবে কি এর ভেতরে রয়েছে আরো কোনো অজানা তথ্য? পিনাকি চলে যাওয়ার পর মন্ময় নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। আজকে কেন যেন খেতে ইচ্ছে করছে না। প্রায় রাত 12টার দিকে ঘুম ভেঙে গেল মন্ময়। ঘুম থেকে উঠে ঘোরের মধ্যে আছে মন্ময়, যেন মন্ময়কে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। এক অদৃশ্য টানে মন্ময় নিজের রুম থেকে বেরিয়ে চলে গেল 3তলা লাইব্রেরিতে। লাইব্রেরিতে গিয়ে প্রায় 10 মিনিট মাথা নিচু করে বসে থাকে মন্ময়। তারপর মাথা তুলে দাঁড়ায়, ধীরে ধীরে হেঁটে চলে যায় 3য় বুকশেলফটার কাছে, আর খুঁজতে থাকে সেই ডায়েরি, যে ডায়েরিতে আছে সব প্রশ্নের উত্তর। ডায়েরিটা খুলে পড়তে থাকে মন্ময়। 1, 2, 3 করে পড়ে ফেলে প্রায় ডায়েরির 37 পাতা পর্যন্ত। পড়া শেষ করে সেই ডায়েরির 38 পাতা থেকে লিখতে শুরু করে মন্ময়। প্রায় 50 পাতায় লিখে ইতি টানে এই ডায়েরির শেষ পাতায়। তারপর মাথা ঘুরিয়ে তাকায় ক্যালেন্ডারের দিকে। আজ 27শে মে 2007। মন্ময় হাতে ফোন নেয়, একটা মেসেজ করে ফোনটা ঢুকিয়ে রাখে পকেটে। এখন আর কারো পক্ষে কিছু করা সম্ভব না, অনেক দেরি হয়ে গেছে। এই ঘুমন্ত বাড়ি আর জেগে উঠেছে, মন্ময় টের পাচ্ছে। এমন সময় দরজায় কেউ নক করছে। মন্ময় হাতে ডায়েরিটা ছুঁড়ে ফেলে দেয় জানালা দিয়ে, তারপর এগিয়ে যায় দরজার কাছে। মন্ময় জানে কারা আছে দরজার পেছনে। তারা 27 বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছে। মন্ময়ের দেরি না করে খুলে দেয় দরজা। তারপর
তুমি তুমি এসেছো সেজুতি? আমি কি তোমাকে ছাড়া থাকতে পারি বলো? বাবা, তোমার রক্ত খাবো। দেখো মনময়, আমাদের সাথে টুকটুকের মাকেও এনেছি। তুমি যেভাবে আমাকে মেরেছো, তোমার বাবাও ওনাকে ওইভাবে মেরে ফেলেছিল। ওনার যা কষ্ট, ওনার না জিভ নেই, তাই কথা বলতে পারে না। উনি বলেছেন তোমার মাংস খাবেন। সেদিন মনময়ের মেসেজ পেয়ে ঘুম থেকে উঠে পড়েন ইন্সপেক্টর রায়হান। তার 20 মিনিট পরেই থানা থেকে কল আসে। মনময়দের জমিদার বাড়িতে ভয়াবহ আগুন লেগেছে। দমকল বাহিনীর আপ্রাণ চেষ্টায় প্রায় 8 ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। কোনো সন্ধান পাওয়া যায়নি মনময়, কিন্তু সেই ডায়েরিটা খুঁজে পান ইন্সপেক্টর রায়হান। তারপর থানায় ফিরে পড়তে শুরু করে। ডায়েরিটা মনে হয় এই কেসের অনেক বড় ক্লু। না, পড়েই ফেলি। প্রথম থেকে পড়ব না, সবই আজে বাজে লেখা, মাঝখান থেকেই পড়ি। মিনতির শেষ জমিটা যখন আমি কেড়ে নিই, তখন মিনতি আমার পায়ে ধরেছিল, কিন্তু আমি শুনিনি। রাগের মাথায় ওর 5 বছরের মেয়েটাকে ছুঁড়ে ফেলে দিই 3 তলা থেকে। সেদিন আমার বাড়ির সামনে দাঁড়িয়ে মিনতি গায়ে আগুন দেয়। তারপর থেকেই মৃত মিনতি আর ওর মেয়েকে আমি দেখতে পেতাম। মিনতি আমাকে বলেছে, আমি আর আমার বংশধর সবাই আগুনে পুড়ে মরব। আজ থেকে ঠিক 27 বছর পর আমার সন্তানের পালা। ইতি জমিদার মাধব নারায়ণ। তার মানে আজ এই জন্যই হঠাৎ করে ওই বাড়িতে আগুন লাগে? এ কি? এইটা আবার কার হাতের লেখা? মনময় নারায়ণের? কি আছে লেখা? পড়ে দেখি তো। দুপাতা করে মনময় লেখা সবকিছু পড়েন ইন্সপেক্টর রায়হান। ডায়েরির একদম শেষ পাতে লেখা ছিল, প্রতারক, বেঈমান, বিশ্বাসঘাতকে ভরা পুরো দুনিয়া। সরল বিশ্বাসের মানুষগুলো বারবার প্রতারিত হচ্ছে। আস্থার জায়গা খুবই সংকীর্ণ, বাস্তব বড়ই নির্মম। আপনি ভাবতেই পারবেন না যে কত নড়বড় এই বিশ্বাসের জায়গাগুলো। মানুষের সুকুমার বৃত্তিগুলো মরেই যাচ্ছে। হিংস্রতার প্রতারণা নিত্য নতুন কালা কানুন শিখছে এবং তা প্রয়োগ করছে একান্ত আপনজনের উপর, যেভাবে আমি করেছি। প্রতারক এবং বেঈমানদের জন্য দুনিয়াটা স্বর্গ, তবে তা বেশি দিনের জন্য নয়। আমি আমার পাপের সঠিক শাস্তি পেয়েছি, এবার আরেকজনের পালা। শেষ হয়ে গেল আজকের কুয়াশার কাহিনী। আজকের কাহিনীর নাম ছিল প্রতিশোধ, লিখেছেন ফাতেমা কাইমি এবং নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেগুফতা আবিদ শাড়ি এবং সাউন্ড করেছেন আপেল মাহমুদ এমিল। বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো এখন জানিয়ে দিচ্ছি। মনময়ের চরিত্রে ছিলেন মঞ্জুর আহমেদ, সেজুদের চরিত্রে অভিনয় করেছেন কায়নাত, মৃন্ময়ের চরিত্রে শাড়ি অভিনয় করেছে পিনাকি দাস হয়েছেন তানজিলা এবং ইন্সপেক্টর রায়হানের চরিত্রে ছিলেন রাজু। এই ছিল আজকের কুয়াশার কলা কুশলীদের নাম।